প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমরা রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের যে গল্প এবং সেই যাত্রার নানান অনুষঙ্গ নিয়ে আলাপ করতে চাই। আমরা আজকে একটু আলোচনা করতে চাই কপিরাইট বিষয়ে। এই কপিরাইট, মেধাস্বত্ব, এই শব্দগুলো নানানভাবে প্রচলিত ব্যবহৃত, কিন্তু এই কপিরাইট কি, মেধাস্বত্ব কি, যে সংকট ঝামেলাগুলোর কথা আমরা প্রায় গণমাধ্যমে শুনি, সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই আর একটু সহজভাবে দর্শকদের জানাতে চাই, বুঝিয়ে দিতে চাই যে কপিরাইট এবং মেধাস্বত্ব কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য। এবং সে বিষয়ে আলোচনার জন্য আমাদের আজকের অতিথি জনাব মঞ্জুরুর রহমান, কপিরাইট বিশেষজ্ঞ, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মঞ্জুরুর রহমান। ধন্যবাদ। আপনি সরকারের কর্মকর্তা হিসেবে নানান জায়গায় নানান দায়িত্বে পালন করেছেন, কিন্তু আপনাকে আমরা কপিরাইট বিশেষজ্ঞ হিসেবেই জানি। আপনি কপিরাইট অফিসের রেজিস্ট্রার হিসেবে দীর্ঘদিন পালন করেছেন এবং 3 বছরের বেশি সময় আপনার মাধ্যমে মোটামুটি গণমাধ্যমের অনেকে, যদি বলি আমিও ব্যক্তিগতভাবে কপিরাইট সম্পর্কে অনেক কিছু জেনেছি, আপনার কাছে অনেক প্রশ্নও করেছি। সেই বিষয়গুলো একটু ঝালিয়ে নিতে চাই। আবার স্মার্ট বাংলাদেশ হতে হলে এই কপিরাইট, মেধাস্বত্ব নিশ্চয়ই সামনের দিনে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেহেতু আমাদের প্রতিযোগিতাটি বৈশ্বিক। এক লাইনে একটু যদি মোটা দাগে বলেন কপিরাইট আসলে কি? কপিরাইট হচ্ছে একটু খুব সংক্ষেপে বলা যাবে না, সামান্য সময় আপনাকে দিতে হবে। আমরা আসলে দু ধরনের সম্পদ নিয়ে জীবন ধারণ করে থাকি। একটা হচ্ছে বস্তুগত সম্পদ, আরেকটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। বস্তুগত সম্পদ হচ্ছে জমি, জিরাত, গরু, নাঙল ইত্যাদি। আর এর বাইরে আমরা যা সৃষ্টি করি, আমাদের মেধা দিয়ে যে সৃষ্টি করি, সেটা হচ্ছে তার যে রাইট। এই ধারণা কিন্তু 1450-এর আগে ছিল না। এটা শুরু হয়েছে যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার হলো। আগে তো একটা বই হতো, যখন হাজার হাজার বই সৃষ্টি হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে এগুলো বাণিজ্য হচ্ছে, বিক্রি হচ্ছে, কিন্তু যিনি এই বইয়ের কন্টেন্ট লিখতেন তিনি এগুলো কিছু পেলেন না। পরবর্তীতে 19বিংশ শতাব্দীতে যখন ফনোগ্রাম প্রডিউস হলো, গানের রেকর্ড বের হওয়া শুরু হলো, তখন এর যে মেধা, যিনি অর্থাৎ যিনি মিউজিক করলেন, যিনি গান রচনা করলেন, তার যে বিষয়টা, এটাতে আসলে একটি সম্পদ। আমাদের বস্তুগত সম্পদ যেমন সম্পদ, ঠিক মেধা দিয়ে আমরা যা সৃষ্টি করি, গান সৃষ্টি করি, উপন্যাস সৃষ্টি করি, নাটক সৃষ্টি করি, ছবি আঁকি, চলচ্চিত্র নির্মাণ করি, আরও অনেক অনেক কিছু আছে, কবিতা লিখি। এগুলো যে সৃষ্টি, এবং যিনি সৃষ্টি করেন, যিনি তার যে অধিকার, তার যে সত্য, সেটা হচ্ছে কপিরাইট। এখন একজন সাংবাদিক আমি ধরলাম, তিনি পত্রিকায় কাজ করেন, তিনি যখন সম্পাদকীয় লেখেন, তিনি যখন উপসম্পাদকীয় লেখেন, তখন কিন্তু তার রাইট কপিরাইট না। তখন তার রাইট হচ্ছে যিনি, যার কাছ থেকে বেতন নিয়ে তিনি চাকরি করছেন, তার রাইট। কিন্তু একজন সাংবাদিকই যদি একটি উপন্যাস লেখেন তার এই চুক্তির বাইরে গিয়ে, তখন তার কপিরাইটটা বলবৎ হয়। আবার কপিরাইটের কিছু বিষয় আছে। কপিরাইটের দুটো রাইট হয় সাধারণত। একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, আরেকটাকে বলা হয় মরাল রাইট। অর্থনৈতিক অধিকার হচ্ছে যে আপনি একটি উপন্যাস লিখে নাটক লিখে আপনি এটি বাজারজাত করে যে অর্থ উপার্জন করবে, এটি যে আপনিই পাবেন, অন্য কেউ পাবেন না। আপনি যদি অন্যকে ক্ষমতা দেন তাহলে তিনি পেতে পারেন। এই যে অধিকার, অর্থ পাবার যে অধিকার, এটা হচ্ছে রাইট অফ ইকোনমিক রাইট আমরা বলবো। আর মরাল রাইট হচ্ছে এর বাইরে। অর্থনৈতিক অধিকারের আবার একটা মেয়াদ আছে। আমার একটা জমির মেয়াদ কিন্তু আমার উত্তরাধিকার সূত্রে অনেক বছর হস্তান্তর হবে, কিন্তু বুদ্ধিভিত্তিক সম্পদ হচ্ছে মেয়াদি। আমাদের আইন অনুযায়ী লাইফ প্লাস 60 ইয়ার্স। এইটার আবার একটা উৎস আছে, সেটি হচ্ছে বার্ন কনভেনশন 1886 সালের। বার্ন কনভেনশনে বলা হচ্ছে লাইফ প্লাস 60 হচ্ছে কপিরাইটের মেয়াদ। এখন এরপর আরেকটি রাইট আছে, সেটাকে বলা হয় মরাল রাইট বা নৈতিক অধিকার। নৈতিক অধিকার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে রাইট অফ প্যাটার্নিটি, আর একটা হচ্ছে রাইট অফ ইন্টিগ্রিটি। রাইট অফ প্যাটার্নিটি হচ্ছে শেক্সপিয়ারের রচনা আপনি কিন্তু হোমারের রচনা বলে চালাতে পারবেন না, এটা যার তাকেই। রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের নামে যাবে, জীবনানন্দ দাশের নামে যাবে না। এটা হচ্ছে রাইট অফ প্যাটার্নিটি, অর্থাৎ পিতৃত্বের যে অধিকার, আপনি যে স্রষ্টা, আপনার নামটা থাকবে। কাইয়ুম চৌধুরীর ছবির নিচে কিন্তু কাইয়ুম চৌধুরীকেই করতে হবে। আর রাইট অফ ইন্টিগ্রিটি যেটা, সেটা হচ্ছে যে আপনি বিকৃত করতে পারবেন না। যেমন আমরা নজরুলের কবিতা একসময় পাঠ্য বইয়ে দেখলাম, মহাশ্মশানের জায়গায় গোরস্থান হয়ে গেল। এটা আমরা করতে পারি না। এখানে কাজী নজরুল ইসলামের মানে যে রাইট ছিল, নৈতিক অধিকার, সেটাকে আমরা ভঙ্গ করলাম। মানে রাইট অফ ইন্টিগ্রিটি এখানে, রাইট অফ ইন্টিগ্রিটির এখানে ভায়োলেশন হয়েছে। আমরা অনেক সময় যে
যে সুর হয়তো একদম এস্টাবলিশ হয়ে গেছে, যিনি স্রষ্টা তিনি সুর সৃষ্টি করেছেন, তার সুর দেখি বিকৃত করা হচ্ছে, অর্থাৎ এখানে রাইট অফ ইন্টিগ্রিটি ভায়োলেশন হয়েছে। একটা বিষয় আমরা প্রায় গণমাধ্যমে দেখি, অনেক বছর ধরে দেখছি, কোনো একটি মোবাইল অপারেটরের সাথে একজন সঙ্গীত শিল্পী কিংবা ব্যান্ডের শিল্পীর মামলা চলছে। আবার একটি গানের সত্ত্ব আসলে কার, গান একজন লেখেন গীতিকার, একজন সুর করেন তিনি সুরকার, একজন আবার সঙ্গীত আয়োজন করেন, মিউজিকটি কম্পোজ করেন, একজন গানটি গাইছেন। এইখানে আসলে একচ্ছত্র কি কারো সত্য আছে? এখানে একটা মজার ব্যাপার আছে, এটা আমরা অধিকাংশরা জানি না, আমরা এই কপিরাইট বিষয়ে অতটা সচেতন না, অন্তত নাগরিকরা। কপিরাইটের সঙ্গে কিন্তু রিলেটেড রাইট বলে একটি কথা আছে। আপনি উপন্যাসের যে অধিকার যিনি লিখলেন তার তো কপিরাইট, এখানে কোনো রিলেটেড রাইট নাই। কিন্তু গানের ক্ষেত্রে তিনটি বিষয়ে কিন্তু রিলেটেড রাইট বলে একটি কথা আছে, সেটা হচ্ছে গান যিনি লিখেন অর্থাৎ গীতিকারের যে রাইট, এটা হচ্ছে কপিরাইট। যিনি সুর করেন তার রাইট হচ্ছে কপিরাইট। কিন্তু যিনি গান লিখলেন না, সুরও করলেন না, কিন্তু পারফর্ম করলেন, তার রাইটটা হচ্ছে রিলেটেড রাইট। কপিরাইটের অধিকার হচ্ছে লাইফ প্লাস 60 ইয়ার্স, আর রিলেটেড রাইটের অধিকার হচ্ছে যেদিন থেকে তিনি পরিবেশন করলেন, এই জন্য বলা হয় পারফরমার্স রাইট। তিনি কিন্তু কপিরাইটের মালিক কিন্তু নন। আমাদের অনেকেই আছেন, খুব খ্যাতিমান শিল্পী আছেন যারা পারফর্ম করছেন শুধু, তার রাইট কিন্তু রিলেটেড রাইট। এই প্রথম রিলেটেড রাইট হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে যিনি পারফর্ম করলেন। সেকেন্ড হচ্ছে যিনি ফনোগ্রাম প্রডিউস করলেন, সেই রাইটটা হচ্ছে রিলেটেড রাইট, এবং সেই অধিকারও কিন্তু যেদিন থেকে ফনোগ্রামে ধারণ করা হলো তার থেকে 60 ইয়ার্স পর্যন্ত আমাদের দেশের রাইট অনুযায়ী। থার্ড রিলেটেড রাইট হচ্ছে এই যে টেলিভিশন চ্যানেলগুলো যে প্রোগ্রাম ব্রডকাস্ট করছে, তৈরি করছে, তাদের যে রাইট। এখন কোনো একটি চ্যানেল একটি খুব ভালো অনুষ্ঠান করলো, কোনো অন্য চ্যানেল বললো যে তোমার অনুষ্ঠানটা আমাকে দাও, বললো যে আমি দেব না, যিনি মূল স্রষ্টা, এটা আপনি বলতে পারেন না। আপনার সাথে কন্ডিশন হবে যে আপনি কি শর্তে অন্যকে সেটা দিবেন, আপনাকে দিতেই হবে, কিন্তু কন্ডিশন এবং চুক্তি হবে, চুক্তির মাধ্যমে সেটি বলবৎ হবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এইখানে না বোঝার কারণে এই যে পারস্পরিক যে সমঝোতার যে বিষয়টি, এবং এই যে কার সম্পদ কে ব্যবহার করবে, যিনি স্রষ্টা তিনি যদি তাকে লাইসেন্স অথবা না দেন, অনুমতি না দেন, তাহলে কিন্তু কেউ ব্যবহার করতে পারে না। এই জন্য আপনি কোনো রিসার্চেও আপনি ইচ্ছা করলেই পাতার পর পাতা আপনি কপি করে সেখানেই করতে পারবেন, সেখানে আপনাকে ফুটনোট দিতে হবে, অথবা পুরো একটি বই যদি আপনি ছাপতে চান তাহলে পাবলিশার অথবা লেখকের অনুমতি লাগবে। এখানে যিনি স্বত্বাধিকার তার অনুমতি ছাড়া যদি করেন তাহলে সেটা পাইরেসি হবে এবং সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আচ্ছা, গানের আরেকটা বিষয় একটু বলবেন। এই যে সকলেই তো ধরেন মেধা দিয়ে তৈরি করলো, গীতিকার, সুরকার, সঙ্গীত আয়োজন, পারফর্মার, কিন্তু যিনি ইনভেস্ট করলেন, যিনি প্রডিউসার, তিনি কখনো কখনো দাবি করেন টাকাটা তো আমার, সুতরাং প্রোডাক্টটাও আমার। এটা বললে হবে না, এটা বললে হবে না, কারণ তিনি তো নিজের সম্পদ, তিনি যে ধারণ করেছেন সেই রাইটটা তিনি রিলেটেড রাইট হিসেবে ওইটা ভাগ হবে। গীতিকার একটা অংশ পাবে, সুরকার একটা অংশ পাবে, আর ফনোগ্রাম যিনি বানালেন তিনি একটা পাবেন, এবং পারফরমার যে করলেন তার জন্য তিনি একটা পাবেন। এদের সঙ্গে যন্ত্রী যারা আছেন, যারা বাদ্য বাজালেন, তাদেরও কিন্তু একটা হিস্সা থাকতে হবে। শুধু বিনিয়োগ করলেই একটি মালিকানা কখনোই দাবি করতে পারবেন না। আমরা এবার একটু অন্য বিষয়ে যাই, কপিরাইট মেধাস্বত্ব বিষয়ে। এই যে ধরেন কিছুদিন আগে আমরা টাঙ্গাইল শাড়ির জিআই ইন্ডেক্স নিয়ে অনেক আলোচনা শুনলাম, ভারত নিয়ে যাচ্ছে, এর আগে মসলিন নিয়েও হয়েছিল, ইলিশ নিয়ে হয়েছিল। এই ফ্যাক্টরগুলো আসলে কেন কাজ করে, মানে কনফিউশনটা কেন তৈরি হয়? আচ্ছা, জিআই সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতার কথা মনে পড়ছে। রবীন্দ্রনাথ কিন্তু এত বছর আগে বাঁশি কবিতা একটি জিআই এর কথা বলে গেছেন। যেমন আপনার শেষের দিকে বাঁশি কবিতায় আছে, এ গান যেখানে সত্য অনন্ত, গধূলি লগ্নি বহে চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এই যে ঢাকাই শাড়ির কথা বললেন, এই ঢাকাই শাড়িটা হচ্ছে জিআই। এই ঢাকাই শাড়ি কিভাবে জিআই, আমরা একটা বিরতির পর একটু আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ কথা বলছি কপিরাইট নিয়ে, এবং আমাদের সাথে আছেন কপিরাইট বিশেষজ্ঞ জনাব মঞ্জুরুর রহমান। যেটি বলছিলেন, রবীন্দ্রনাথ অনেক বছর আগে রবীন্দ্রনাথের কবিতায় আমি আবিষ্কার করলাম যে ওখানে জিআই আছে। এখন জিআইটা কি? জিআইটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি যখন যাবেন, ওই যে কোনো শহরে অথবা গ্রামে যান, আপনি শুনবেন যে ওই অঞ্চলে একটা বিশেষত্ব জিনিস আছে। যেমন দার্জিলিং এর চা,
আপনার হাবানা চুরুট, ভারতের কলাপুরি স্যান্ডেল, আমাদের ইলিশ মাছ, আমাদের নাটোরের কাঁচাগোল্লা। অর্থাৎ জল, বায়ু এবং স্থানের কারণে যে বিশেষত্বটি তৈরি হয়, সেইখানে যে উৎপাদন হয় সেটা অন্য স্থানে হয় না। যেমন আমাদের খুব বিখ্যাত হচ্ছে জামদানি। আমি বলে থাকি যে আমার শীতলক্ষার পানিতে সুতাটা ধুয়ে যে জামদানি তৈরি হয়, সেটি চট্টগ্রামের কর্ণফুলের পানিতে ধুলে সেই ইফেক্টটা আসবে না, সেই সৌন্দর্য আসবে না, সেই বলিষ্ঠতা আসবে না এবং বিশেষত্বটা ফুটে উঠবে না। এই যে জিনিসটা, এটি যখন প্যাটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক অফিসের মাধ্যমে এর গায়ে বিশেষ একটি চিহ্ন ব্যবহৃত হয়, ভৌগোলিক নির্দেশক চিহ্ন ব্যবহৃত হয়, তখন সেটা জিআই হিসেবে স্বীকৃতি হয়। একই ধরনের শাড়ি হয়তো বাজারে অনেক আছে, কিন্তু যেটি জিআই সেটি অন্যটির তুলনায় অধিক বেশি মূল্য ক্যারি করে। এখন রাজশাহী অঞ্চলে কিছু খিরসাপাতি আম আর অন্য আমের সঙ্গে পার্থক্য কি? যেটি জিআই সেটি বেশি মূল্য বহন করবে। আবার জিআই অনেক ধরনের জিআই হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল, যেমন পদ্মার ইলিশ, এটা হচ্ছে ন্যাচারাল। এগ্রিকালচার জিআই হতে পারে, সেটা হচ্ছে খিরসাপাতি আম। আবার এই যে নকশি কাঁথা তৈরি হচ্ছে অথবা আপনার জামদানি শাড়ি তৈরি হচ্ছে, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট জিআই। জিআইয়েরও আবার অনেক ভেরিয়েশন আছে। এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরকম জিআই আছে, আমরা হয়তো সন্ধান জানি না। বাট আমরা যখন বেড়াতে যাই, আমরা যখন কুটুম বাড়ি যাই, তখন হয়তো কখনো কখনো কোনো মিষ্টি নিয়ে যাচ্ছি জিআই, আমরা জানি না যে জিআই নিয়ে যাচ্ছে, আমি আসলে মিষ্টি নিয়ে যাচ্ছে না, আমি জিআই নিয়ে যাচ্ছি। একটা ছোট্ট কনফিউশন যদি একটু পরিষ্কার করেন, তারপরে আমরা একটু বাংলাদেশের চর্চায় ঢুকবো। মানে এই যে টাঙ্গাইলের শাড়ি সম্ভবত বসাক পরিবারের যেটি বুনন, এই বসাক পরিবারের কোনো সদস্য যদি পশ্চিমবঙ্গে গিয়ে বসতি করেন এবং তিনি সেই একই ধরনের বুনন, একই ধরনের মুন্সিয়ানায় সেখানে সেই শাড়িটি তৈরি করেন, তাহলে কি সেটি টাঙ্গাইল শাড়ির যে এইখানকার গ্লোবাল ইন্ডেক্স যে ক্যারেক্টার সেটি ক্যারি করবে সেখানে? অর্থাৎ সেটি কি সেইখানকার জন্য জিআই? আমার কথা হচ্ছে টাঙ্গাইলের জলবায়ু আর যেখানে গিয়ে সেটি তৈরি হচ্ছে সেই জলবায়ু এক, স্থানভেদে তো পার্থক্য হয়ে যাচ্ছে। এই বসাক ফ্যামিলি আমার টাঙ্গাইলে যে পানিতে রং করে, যে পানিতে রং মিশ্রণ দিয়ে রোদে শোকায়, পানি এবং আলো, রোদ, তার একটা বিশেষ বৈশিষ্ট্য এর অন্তর্নিহিত ভেতরে চলে আসে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি মরুভূমিতে গিয়ে যদি মনে করেন যে টাঙ্গাইলের শ্রমিক নিয়ে গেলেন, তাঁতি নিয়ে গেলেন, তারা বসে বসে মাকু দিয়ে অনেক সুন্দর করতে পারেন, আরো কোয়ালিটি ভালো হতে পারে, কিন্তু সেইটা টাঙ্গাইলের জিআই হবে না। আমরা একদম শেষ অংশে, বাংলাদেশে আসলে কপিরাইটের চর্চা কতটা, কিংবা বাংলাদেশের মানুষ কতটা বোঝে, জানে, আর জানানোর জন্য কপিরাইট অফিসই বা কি করছে? এটি একটি বড় প্রশ্ন, কারণ এই ভারতবর্ষে এই কপিরাইটটি বলবৎ হয়েছিল 1916 সালে এবং সেটি হচ্ছে ব্রিটিশ ভারতের আইন, যে কারণে বাংলাদেশের কপিরাইট এবং ভারতীয় কপিরাইট আইনের কোনো কোনো সেকশন একেবারে দাড়ি কমা হসন্ত পর্যন্ত এক। কিন্তু এটি যতটা প্রচার হওয়ার প্রয়োজন ছিল, যতটা মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল, ততটা কিন্তু পৌঁছে না। কারণ কপিরাইট কিন্তু রেজিস্ট্রেশন করাটা ম্যান্ডেটরি না, লালনের কোনো রেজিস্ট্রেশন নাই, ইভেন রবীন্দ্রনাথের কোনো রেজিস্ট্রেশন নাই, কিন্তু অন্যটি আছে, নজরুলের কোনো রেজিস্ট্রেশন নাই। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ কিন্তু একটি কাজ করেছিলেন, কপিরাইট যেহেতু ওই সময় বলবৎ হয়েছিল ব্রিটিশ ভারতে, তখন তো কলকাতাও ব্রিটিশদের অধীনে ছিল, তিনি কিন্তু চুক্তি করেছিলেন প্রকাশকের সঙ্গে চুক্তি, এবং সেই চুক্তি করেছিলেন দিল্লির প্রকাশকদের সঙ্গে, সেই চুক্তি তিনি করেছেন কলকাতার প্রকাশকের সঙ্গে। সেই চুক্তির কপি আমার কাছে আছে, আমার দেখার সৌভাগ্য হয়েছে সেই চুক্তি। তো এখন আমরা অতটা সচেতন না। আর বিষয় হচ্ছে যে কপিরাইট রেজিস্ট্রেশন করে আপনি যে সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেটটা আপনার জীবনে কখনো কাজেও আসতে পারে, আবার সারা জীবনেও কখনো না আসতে পারে। কারণ আমরা সেইটাকেই বেশি চিনি, বেশি ব্যবহার করি, যার ইউটিলিটি বাজারে আছে। কিন্তু এটি একটি সেফগার্ড তো বটে না? এটি একটি প্রচণ্ড সেফগার্ড। এখন বিকল্পও আছে, আপনি সেফগার্ড কিভাবে সেটাকে রক্ষা করবেন। তবে যারা সত্যিকার অর্থে ভালো শিল্প সৃষ্টি করতে চান, যারা মনে করেন যে আজকে হয়তো আমি খুব বিখ্যাত একজন কেউ না, একজন নবীন লেখক একটি উপন্যাস লিখলেন, একটি নাটক রচনা করলেন, তিনি হয়তো জানেন না যে এটি একসময় বিখ্যাত হবে।
কিন্তু তাকে রেজিস্ট্রেশন যদি স্বল্প মূল্যে করে নেওয়া হয়, এবং এটি খুব সোজা, এখন অনলাইনেও করা যায়, করলে তিনি ভবিষ্যতের জন্য এটি প্রডিউস করলে তিনি রিমেডি পাবেন। আর যদি না করেন তাহলে তাকে কোর্ট কাচারিতে গিয়ে সে তার রাইট এস্টাবলিশ করতে হবে। আমরা এই বিষয়ে আসলে আরো অনেক বিষয় জানার আছে। জনাব মঞ্জুরুর রহমান, আপনার সাথে নিশ্চয়ই অন্য একটি পর্বে আরো বিস্তারিত আলাপ করবো। আপনাকে অনেক ধন্যবাদ আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে আবারও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।